মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। এই মুহূর্তে 450 সাংবাদিকের মতো যারা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা কাঁধে নিয়ে কেউ জেলে কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে, সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা বাংলাদেশের ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, ফুকলা বানিয়ে ফেলেছে, তাদের তথ্য যাতে জনগণ জানতে না পারে, সেই কারণে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গাতে সাংবাদিকদের উপর নানাভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এবং সাংবাদিকরা আপনারা দেখেছেন গত 2 দিন আগে খুলনাতে কি বরিশালে সাংবাদিকদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যখন সাংবাদিকরা সত্য তথ্য সংগ্রহ করে সত্য প্রকাশ করতে যায়, তখন এই সাংবাদিকদের উপরে এইভাবে নির্যাতন, নিপীড়ন, শাসক দলের অকথ্য নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই সময়ে আমরা আজ মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। সর্ববন্ধুগণ এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশ্বমুক্ত গণমাধ্যম উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের আলোচনা সভার প্রধান সভাপতি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন গাজী, মঞ্চ উপস্থিত প্রধান অতিথি সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আজকের আলোচনা সভার সঞ্চালক জনাব খুরশিদ আলম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব খায়রুল বাশার, একে মহসিন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব জনাব বাসির জামাল, এহতেশামুল হক শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রফিক মোহাম্মদ এবং রাশিদুল হক সহ সাংবাদিক নেতৃবৃন্দ, আমার বাম পাশে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং কোষাধ্যক্ষ আলমগীর সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 3 মে ছিল বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স গণমাধ্যমের একটি ইন্ডেক্স প্রকাশ করে প্রতি বছরের ন্যায় এবারও সেই ইন্ডেক্সটি তারা প্রকাশ করেছে। বিশ্ব গণমাধ্যম সূচকে এবার বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তলানিতে 165তম অবস্থানে অবস্থান করছে। আপনারা জানেন গত 5 বছরে বাংলাদেশের গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান দেখিয়েছে 15 ধাপ নিচে নেমেছে। যে সময় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই গণমাধ্যম সূচকটি প্রকাশ করেছে, ঠিক সেই তার পরের দিন আমাদের দেশে একটি সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আমাদের দেশের বর্তমান সরকারের তথ্য প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যম নাকি মুক্ত নয়, উন্মুক্ত। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্ট প্রকাশ করেছে তারা একটি বলেন, আর আমাদের দেশের সরকার তার উল্টা কথাটি বলেন। যেটি বলেছিলেন এই সরকার, বর্তমান যে সরকার, এরা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন 5 বছরে। 2001 সালে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা আপনাদের সকলের জানা। তখন সরকার বলেছিল যে আমরা সারা দেশে সুশাসনের ফোয়ারা বইয়ে দিয়েছি, সুশাসনের জোয়ার বইয়ে দিয়েছি, আর আন্তর্জাতিক বিশ্ব বলছে বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর, সবার শীর্ষে। যখন গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে, তখন বাংলাদেশের সরকার বলছে বাংলাদেশের গণমাধ্যম উন্মুক্ত।
এর মানে হচ্ছে সরকার যেটি বলে সেটি মিথ্যা, তার উল্টাটি বাংলাদেশে বিরাজমান থাকে। প্রিয় বন্ধুরা, যেদিন এই কথাটি তিনি বলেছেন গত 3 তারিখে বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়াতে নাগরিক টেলিভিশনের সংবাদদাতা সাদাত হোসেন বাবুকে সাবেক সংসদ সদস্য পিরোজপুরের রুস্তম আলী ফরাজির ভাগিনা এবং তার লোকেরা পিটিয়ে হাত ভেঙে দিয়েছে গত 3 মে, যেদিন বিশ্বমুক্ত গণমাধ্যম ছিল। একই দিনে বরগুনার পাথরঘাটায় 6 জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আর আমাদের সরকার দাবি করছে বাংলাদেশের গণমাধ্যম উন্মুক্ত। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, সিএলপি, চ্যানেল অন সহ এক রাতে 30টি অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিলেন এই সরকার। তারা দাবি করেন গণমাধ্যম নাকি উন্মুক্ত। আমরা সেই একটি দুর্বিষহ অবস্থায় আমাদের আজকের এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই সত্য কথাগুলো যেহেতু আমরা গণমাধ্যমে বলতে পারছি না, আমরা কোনো রুমের মধ্যে কোন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলে আমাদের জনগণকে আমরা সচেতন করবার চেষ্টা করছি, সত্যকে তুলে ধরবার চেষ্টা করছি। আসল সত্যটা কি আর সরকার কি দাবি করছে। সুতরাং এই দায়, আজকে আমাদের যে দায়বোধ রয়েছে সেখান থেকে আমরা বলতে চাই যে আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যে রিপোর্ট, সেই রিপোর্টের আলোকে আমরা যে দাবি করতে চাই যে এদেশে গণমাধ্যম শৃঙ্খলিত, এদেশে গণতন্ত্র নেই, এদেশে বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নাই। সেই মুহূর্তে সরকার যে দাবি করছে এটি মিথ্যা দাবি। সুতরাং এই মিথ্যা দাবি তাদেরকে প্রত্যাহার করতে হবে। আজকে আমাদের মঞ্চে রয়েছেন রুহুল আমিন গাজী, যিনি 19 মাস কারাবরণ করেছেন বিনা অপরাধে। কি কারণে তাকে বন্দী করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, তার কোনো ব্যাখ্যাই সরকার দেয়নি। এদেশের একজন সাংবাদিক, সিনিয়র নাগরিক এবং সিনিয়র সাংবাদিককে যদি ভাবে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখা যায়, এদেশে এর আগে বক্তা বলেছেন, শুনেছেন যে আমাদের দেশে 450 মতো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তারা বিভিন্নভাবে কারাবরণ করেছেন। এই তথ্যগুলো এসছে, এই সত্যগুলো আজকে আমরা বলছি আর সরকার উল্টাটি বলছে। সুতরাং আমাদের এই সত্য উপলব্ধি করে আজকে আমাদের করণীয় ঠিক করতে হবে। আমরা যে আন্দোলনের সূচনা করেছি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য, সেই আন্দোলন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সেই আন্দোলনকে আরো শানিত, আরো বেগবান করতে হবে। এই আন্দোলনকে আরো বেগবান করতে হলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা যখনই আমাদের পক্ষ থেকে কোনো ডাক আপনাদেরকে দেই, আপনারা নির্দিষ্ট সময়ে হাজির হবেন, আমরা যাতে আমাদের কথাগুলো বলতে পারি, আমাদের কথাগুলোকে দেশের মানুষের কাছে, আন্তর্জাতিক বিশ্বে পৌঁছে দিতে পারি যে আমরা কথা বলতে পারছি না, এই শব্দটুকু, এই আওয়াজটুকু যাতে আমরা তুলতে পারি, সেই আওয়াজটা পৌঁছে দিতে পারি। তাহলে যদি কোনোদিন আমাদের এই সুদিন ফিরে আসে, আমরা মনে করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ফিরে আসার আগে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে না। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ দরকার, আর মুক্ত গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি শক্তিশালী আন্দোলন দরকার এদেশের সাধারণ মানুষকে নিয়ে। সেই আন্দোলনের সাথে সাধারণ মানুষের সাথে আপনাদেরও শরীক থাকতে হবে, আমাদেরও শরীক থাকতে হবে। আমরা সবাই সেই আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং আপনারাও সেই আন্দোলনে শরীক থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের আমাদের এই আয়োজনে আপনাদের উপস্থিতির জন্য আবারও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জনাব আবু বকর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রিয় সাংস্কৃতিক সম্পাদক জনাব রফিক লিটন, নির্বাহী পরিষদ সদস্য এম মোশাররফ হোসেন, আব্দুল্লাহ মজুমদার, গাজী আনোয়ার, ফখরুল ইসলাম,
ঢাকা সাব ডিভিশন কাউন্সিলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব লাবিব রহমান, নবনির্বাচিত যুগ্ম সম্পাদক সাব ডিভিশন কাউন্সিল মনির জারিফ, বিএপির নির্বাহী পরিষদ সদস্য জনাব আবু হানিফ, সাবেক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক এইচ.এম. আলামী, ডিএম আমিরুল ইসলাম অমর, এইচ.এম. আলামী নির্বাহী পরিষদ সদস্য সাবেক, ডিএম আমিরুল ইসলাম অমর সাবেক দপ্তর সম্পাদক এবং বিএপির সাবেক নির্বাহী পরিষদ সদস্য জনাব জাকির হোসেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী। বিশ্ব দিবসের আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংযুক্ত সভাপতি, আমাদের সাংবাদিক জরুরি সম্পাদক দায়িত্ব কাজী, আজকের অনুষ্ঠানের প্রধান যে এক সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, জাতীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য, যেটা আমাদের বলছেন, তার সময় গণমাধ্যম সত্যিকারের মুক্তভাবে কাজ করতে পেরেছে। ওই সময় শুধু একটা কথা বলি, প্রথম আলো একটা কার্টুন ট্রাফিক ছিল, একদম খালেদাকে নিয়ে গণমাধ্যমের সাথে নিয়ে একে মঞ্চে অত্যন্ত নোংরা, সেদিন তো ভগবান বন্ধ হয়ে কোন সাংবাদিকরা স্বাধীন, তারা ছিল সে সকল মন্ত্রী জাতির বিবেক ডক্টর আব্দুল মঈন খান, আজকের আয়োজক সংগঠনের ডিভিজের সংযুক্ত সভাপতি, আন্দোলন সংগ্রামী নেতা, আজকের অনুষ্ঠান সঞ্চালক, ডিভিজের সংযুক্ত সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, উপদাসের ডিভিজের সহ সভাপতি জনাব খায়রুল বাশার ভাই, কে মহসিন ভাই, ডিভিজের সহ সভাপতি রফিক মোহাম্মদ ভাই, রাশিদুল হক ভাই, আমাদের বিভাগের সিনিয়র সহকারী মহাসচিব থানা ফাসির জামাল, সহকারী মহাসচিব সহস্য সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী, আজকে আমরা আলোচনা করতে এসেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম নিয়ে। দুর্ভাগ্যজনক হলে সত্য, আজকে তার পুরো উল্টো চিত্র বাংলাদেশের গণমাধ্যম এখন এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। স্বাধীনতার ৫৩ বছরে এমন সংকটকাল গণমাধ্যমকে পার করতে হয়নি। গণমাধ্যমের ত্রুটি এমন ভাবে চেপে ধরা হয়েছে যে এর স্বাধীনতা এখন প্রায় বিপন্ন। এই দুঃশাসন, পাকাপোক্ত শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, সাংবাদিক গ্রেপ্তার, নির্যাতন, কথায় কথায় গণমাধ্যম বন্ধ, ৪০০ বেশি গণমাধ্যম বন্ধ করতে হচ্ছে। এমনকি সাংবাদিকদেরকে আজকে গত ১৫ বছরে ৬০ জন, অনেকে ৭ জন লেখা বলে ৬০ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কোন হত্যার বিচার নেই। সাগর রুনি হত্যা ১০৮ বার তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে, তদন্ত পর্যন্ত করা হচ্ছে, তদন্ত রিপোর্ট পর্যন্ত হচ্ছে। এর মানে আমরা বুঝে নিতে পারি যে কিন্তু এর পিছনে শক্তিশালী কোন মহল আছে। ওই শক্তিশালী মহলটিকে আমাদের জানতে ইচ্ছে করে। আজকে সাংবাদিকদের এমন নির্যাতন করা হচ্ছে, আপনারা জানেন অনেক সাংবাদিককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সব্যসাচী সম্পাদক শফিক রহমান জেলে নিয়ে এমন নির্যাতন, তারপর এমন নির্যাতন নিপীড়ন করছে, এই বৃদ্ধ বয়সে তাকে দেশান্তরী হতে হয়েছে।
আমাদের সম্পাদক মাহমুদ রহমানের কথা আপনারা জানেন, কি পরিমাণ তার উপর নির্যাতন হয়েছে। দুনিয়ার ইতিহাসে নজির দিয়ে তাকে দেশ কাজী যে ছিলেন নারী সাংবাদিক, কি পরিমাণ তাকে হেনস্থা করেছে আপনারা জানেন। আমরা অনেকে জানি, বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছে, রোমানকে দেশ ত্যাগ করতে হয়েছে। অনেক সাংবাদিককে আজকে দেশ ত্যাগ করতে হয়েছে, সাদেশের বিষয় অনেক অবস্থা এমন দাঁড়িয়েছে। আজকে অনেকে সাংবাদিক পেশা ছেড়ে দিচ্ছেন। একটা কিছুদিন আগে দলিল দেখিয়েছিল, 1 বছরে 86 জন সাংবাদিক পেশা পরিবর্তন করে পিআরওর চাকরি করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কারণ সত্যতা তারা তুলে ধরতে পারছেন না, নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বলে। এরপরে কি হচ্ছে? সত্যতা যেহেতু সাংবাদিকরা তুলে ধরতে পারছেন না, এরপরে গণমাধ্যমে দিন দিন পাঠকদের আস্থা হারিয়ে গেছে। মজার ঘটনা কি জানেন? পাকিস্তানের মতো দেশে সারা বছর মিলে 6 দিন পত্রিকা বন্ধ থাকে, ইন্ডিয়ায় 8 দিন। বাংলাদেশে ঈদের জন্য 6 দিন একটা বন্ধ করে দিল। কারোর মধ্যে এটা নিয়ে কোন ধরনের হতাশা বা এটা নিয়ে কোনো কিছু চিন্তা করারও সুযোগ আসেনি। কারণ পত্রিকা বেরোলো কি না বেরোলো কি, কারণ পত্রিকা সত্য লেখা না, সমাজের দর্পণ নেই। এক সময় কিন্তু বন্ধর দিনে গায়ে চুমুক দিদিতে পত্রিকা পড়তো। আজকে গণমাধ্যমের দিকে মানুষের যে আস্থা বা সেই নজর, সেই বিশ্বাস নেই। এই যে বিশ্বাসযোগ্যতা না থাকার কারণে আছে কি হচ্ছে, পাঠক দর্শক যেমন মিডিয়া প্রত্যাখ্যান করছে, একই সঙ্গে আজকে বাংলাদেশের গণমাধ্যম তার বিজ্ঞাপনের বাজার হারাচ্ছে। বিবিসির একটা রিপোর্ট কিছুদিন আগে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার 1200 কোটি টাকা, বর্তমানে সেটি বাংলাদেশের মিডিয়া পাচ্ছে 700 কোটি টাকা। বাকি 500 কোটি টাকা কোথায় চলে যাচ্ছে? ইন্ডিয়ান টিভি গুলোতে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, ফেসবুকে। এর কারণটা কি? ওরা মনে করছে পত্রিকার এখন আর মানুষ পড়ে না, বিশ্বাসযোগ্যতা এখানে দিয়ে লাভ দেবো না। ইউটিউব আমি যদি ফেসবুকে দিই, ইন্ডিয়া টিভি দিয়ে শত করে ইন্ডিয়া টিভি এখন দেখে, আমার বাংলাদেশের টিভি দেখার কারণ আমার বাংলাদেশের টিভিতে সত্যটা তুলে ধরা হয় না বলেই। এগুলো বাস্তবতা। আরেকটি বিষয়, সরকারি বিজ্ঞাপন এখন একটা সরকারের হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে মিডিয়াকে কবজায় নেওয়ার জন্য। যারা সরকারের সমালোচনা করে, দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরে, দেখবেন তাদেরকে এখন আর বিজ্ঞাপন দেয় না। রাজনৈতিক প্রভাব বিস্তার করে 2000 যে পত্রিকা বের হয় না, সেই পত্রিকা 2 লাখ 2.5 লক্ষ সার্কুলেশন দেখানো হচ্ছে এবং মোটা অঙ্কের বিজ্ঞাপনের টাকা দেওয়া হচ্ছে রেট বাড়িয়ে। সরকারি হিসাবে 50 সংখ্যায় প্রথম দিকে থাকা আমি অনেকগুলো পত্রিকার কথা বলতে পারবো, যেগুলো আপনারা আমরা চিনি না। আপনি আমি চেনা তো দূরের কথা, হকারকে জিজ্ঞেস করো না, হকার চিনে না, কিন্তু তাদেরকে সামনের সারিতে এনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর প্রথম আলো ডেইলি স্টেটে বলে দেওয়া হচ্ছে টেলিকম কোম্পানি করে যেন বিজ্ঞাপন না দেয়, সরকার থেকে চাপ দিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপন দেয়, সেখানে ফোন করে সরকারের পক্ষ থেকে প্রথম আলো ডেইলি স্টেটের মতো প্রথম সারি সবচেয়ে গ্রহণযোগ্য হলো পত্রিকা, সে পত্রিকাগুলো আজকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এটাকে একটা তারা আজকে হাতিয়ার হিসাবে আজকে ব্যবহার করছে। আজকে এমন অবস্থা হয়েছে, দেওয়াল পত্রিকা আর বগল সাংবাদিকের, যে সম্পাদক বগলে করে নিয়ে নেওয়া, শুধু সচিবালয়ে পত্রিকা বিলি করে বগল সম্পাদক আর হচ্ছে দেওয়াল পত্রিকার মালিকদের দৌরত্ব এখন আর টিকে যাচ্ছে না। মোল্লারা সম্পাদক এখন আরেকটা কোণঠাসা হয়ে গেছে। আজকে এমন কোন পথ নেই নিপীড়নের জন্য সরকার অবলম্বন করছে। কালো আইন, একের পর এক কালো আইন, 9টা কালো আইন আরো আছে। এর কালো আইন করে আজকে সাংবাদিকদের কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আজকে সত্য লেখা যায়, একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আজকে গণমাধ্যম কর্মীদেরকে কাজ করতে হচ্ছে। আজকে একটু আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা এসেছে। আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু আছে, তথ্যমন্ত্রী যে কথা বলেছেন, যতটুকু সরকারের পক্ষে যায়, সরকারের বিপক্ষে যায় এমন শব্দ আজকে পত্রিকায়, টিভিতে বলা যায় না, এমন করে একটি শব্দ আজকে
পত্রিকায় দেখা যায় কোন রাজনৈতিক নেতা না কোন পরিবারের বিষয় তো পত্রিকায় আনাই যায় না। সমালোচনার সীমারেখা এমন ভাবে টেনে দেওয়া হয়েছে যে আজকে শেখ মুজিব এবং মুজিব পরিবারের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের প্রবাসনের মন্ত্রীদের বিরুদ্ধে একটা শব্দ আপনার সে পত্রিকা লিখতে পারবেন না। এটাই কি তথ্যমন্ত্রী বলে? এটাই কি আপনার গণতন্ত্র? এটাই কি আপনার গণমাধ্যমের স্বাধীনতা? এ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আপনি লিখবেন বিরোধী দলের বিরুদ্ধে যা আছে তা লিখবেন, মিথ্যা লিখবেন, কিন্তু সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের একটা টুর শব্দ করতে পারবেন না। এটা যদি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে হয় তাহলে বলা আমাদের কিছু নেই। অনেক কিছু অবাক হবেন আপনারা। ডেইলি স্টার সম্পাদক যার বাবা কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে এমপি ছিলেন, ওনার বিরুদ্ধে 85টি মামলা দেওয়া হয়েছে মাহফুজুর রহমানের বিরুদ্ধে। লোক কিন্তু তাদের নাই, কারণ ফেসবুক কখনো সমালোচনা সহ্য করে না। মতিউর রহমান প্রধান সম্পাদক এমন কোন বিএনপি যখন ক্ষমতায় উলঙ্গ হয়ে বিএনপির বিরুদ্ধে লিখেছে, অশালীন কার্টুন ছাপিয়েছে, সে বর্তমান সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রধান সম্পাদক, অনেকগুলো মামলা, কথা বলতে পারে না। তিনি একটা লেখনীতে লিখেছেন যে এখন আর অনেক কিছু লিখতে ইচ্ছে হয় কিন্তু লিখতে পারি না। আপনার সংগ্রাম সম্পাদক আবুল হাসান সাহেব সাবেক কোমরের রশি বেঁধে অফিস থেকে যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে ধাক্কে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে। ওই গুন্ডাদের কেস না করে উল্টো সংগ্রাম সম্পাদককে নিয়ে রিমান্ডে নিয়েছে। এটা কি তথ্যমন্ত্রী? আপনার গণমাধ্যমের স্বাধীনতা? এটা কি আপনার গণতন্ত্র? এই যে রহমান গাজী সাহেব আজকে যিনি এখানে সভাপতিত্ব করছেন, 19 মাস তাকে বিনা অপরাধে আজকে জেলে নিয়ে তারপর নির্যাতন চালানো হচ্ছে। শুধু কি আপনাদের নিশ্চয়ই সেই প্রথম আলোর শামসুজ্জামান শামসের কথা মনে আছে। একটা রিপোর্টের জন্য তাকে কিভাবে কত গুম করে ফেলা হয়েছে, পরে মিডিয়া যখন এটার প্রতিবাদ করলো তারপর তাকে নিয়ে জেলে দীর্ঘদিন রাখা হলো। জাতীয় আন্তর্জাতিক ভাবে যখন প্রতিবাদ হলো তাকে ছেড়ে দেওয়া হলো। ফটো সাংবাদিক কাজলের কথা আপনাদের মনে আছে, দীর্ঘদিন তাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। যখন মানুষের গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম সোচ্চার হলো, বিদেশি এমবেসি গুলো সোচ্চার হলো, দীর্ঘদিন পর তাকে ছেড়ে দিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সে 74-এর বসন্তীদের যার পরিচয় লজ্জা নিবারণের ছবিটি, ঐতিহাসিক ছবিটি ছাপিয়েছিলেন আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা, 21-এ পদকপ্রাপ্ত সাংবাদিক। তারপর আওয়ামী লীগ বেঁচে থাকতে দেয়নি, নির্মম ভাবে তার বাসা হত্যা করেছে। কারা করেছে আমাদের জানা আছে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা প্রেসিডেন্ট সদস্য তার বইতে 6 মাস আগে আফতাব আহমেদের বিরুদ্ধে ব্যাপক হুঁশিয়ারি রটিয়েছেন যে এই ছবিটি তিনি মেকিং জ্ঞানতে এটা তৈরি করছেন এটা বলে। তার 6 মাসের মধ্যে আফতাব আহমেদকে বেঁচে থাকতে দেওয়া হয়নি। এমন একটা নিষ্ঠুর পরিবেশ আজকে বিরাজ করছে। শেষ করবো আর 2-3টি কথা বলে। ফেসিবাদের কবলে পড়ে আজকে গণমাধ্যম তার গণমুখী সংস্কৃতিটা হারিয়ে ফেলছে, অর্থাৎ জনগণকে বিচ্ছিন্ন হয়ে ওই যে মাসের জামাল যে বলছেন সূর্যমুখী সাংবাদিকতার দিকে যাওয়ার কারণে আজকে গণমাধ্যম তার মাধ্যম আছে গণ চরিত্রকে হারিয়ে ফেলেছে, যার কারণে জনগণের আস্থায় গণমাধ্যমের ক্ষতি নেই। একটু আগে রাশেদ আমাদের আশায় বলেছেন যে গণমাধ্যমের পরিস্থিতি এখন কি অবস্থায় গেছে। এটা যে গণমাধ্যমের নাজুক হচ্ছে এটা বাংলাদেশের মানুষ নয়, আন্তর্জাতিক ভাবেও এটা আজকে স্বীকৃত। কিছুদিন আগে আন্তর্জাতিক একটি সংস্থা তাদের জরিপে কয়েকজন গণমাধ্যমের স্বাধীনতা হন্ত, গণমাধ্যম হন্ত রাষ্ট্রপ্রধানের নাম ছাপিয়েছেন। তার মধ্যে শীর্ষে আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আছে। গণমাধ্যমের হন্ত, গণমাধ্যম হন্ত রাষ্ট্রপ্রধান এবং নারী প্রধানমন্ত্রীর একমাত্র ওনারই নাম আছে। গত 2 দিন আগে একটা জরিপ আপনারা দেখেছেন যে গণমাধ্যমের
স্বাধীনতা নিয়ে। এটা প্রতি বছর বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে এই জরিপটি করা হয়। সেই জরিপে দেখানো হয়েছে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165। মজার ঘটনা হলো আমাদের অবস্থা আফগানিস্তান পাকিস্তানের নিচে। আরো মজার ঘটনা হলো গত 15 বছরে যে গণমাধ্যমের সাধারণ একটি ভয়াবহ রূপ ধারণ করছে জরিপ আছে। এই জরিপে দেখা যায় 15 বছরে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে 44 ধাপ পিছিয়েছে। দুনিয়ার ইতিহাসে আরেকটি দেশ নয় এত পিছানো, 44 ধাপ পিছিয়েছে 15 বছরে বাংলাদেশে। আমরা ধিক্কার জানাই। এবার নিজেদের কিছু সমালোচকরা শেষ করব। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যেটা একটু আগে আমাদের খালিল বাসার ভাই বলেছেন। আমি মনে করি গণমাধ্যম এখন আপুষ্পিত চতুর্থ স্তম্ভ। ঘর পরে পিলার স্তম্ভ শক্ত মজবুত নেই। নরপরে পিলার যেরকম আওয়ামী লীগ রডের বদলে আজকে বাঁশ দিয়ে ইমারত নির্মাণ করছে, আমাদের গণমাধ্যমের অবস্থা আজকে সেরকম হচ্ছে। রডের বদলে বাঁশ দিয়ে সেরকম আজকে আমাদের চতুর্থ স্তম্ভ হয়ে গেছে, আপুষ্পিত এক চতুর্থ স্তম্ভ। আজকে আমাদের অনেক সংবাদ মাধ্যম, আমাদের মুক্ত মাধ্যম, ব্যাপক সংবাদ মাধ্যম। সত্যিকার অর্থে কি এই সংবাদ মাধ্যম গণমাধ্যম হতে পেরেছে? কতগুলো লিফলেট ছাড়া, আওয়ামী লীগের দলীয় লিফলেট ছাড়া আজকে কোন গণমাধ্যম যে সত্যিকার অর্থে গণমাধ্যম নতুন যেগুলো বেরিয়েছে আমার দেখান 5টি পত্রিকা দেখাতে পারবে? লিফলেট তৈরি হচ্ছে, গণমাধ্যম তৈরি হচ্ছে না। সত্যিকার অর্থে যদি বলি, সাংবাদিকতা যতটা শরীরে বড় হয়েছে সেরকম কমিটমেন্টে বাড়েনি। এটিও লাগছে বাস্তবতা। সবশেষ এটুকু বলবো, বাসির জামালের কথা ধরেই যে এখন ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে। এই ক্ষমতামুখী সাংবাদিকতা বাংলাদেশে সাংবাদিকতাকে পতনমুখী করে তুলেছে। ডাক্তার বিজ্ঞাপনের বাজার হারা হচ্ছে, পাঠক হারা হচ্ছে। পাঠক আজকে রাখার জন্য রাখেন পত্রিকা, পরের বিশ্বাসকে একটা পত্রিকা রাখে না, দুটো তিনটে রেটিং লিখছে, ওটা কি রাখছে। আজকে অবাক হবেন, আজকে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বিটের সাংবাদিকেরা যান না, সেখানে সম্পাদকরা গিয়ে বসে থাকেন, তৈলমর্দন করেন। আমরা যখন টিভিতে দেখি এটা প্রেস কনফারেন্স হিসেবে আমরা দেখা যায় না, মনে হয় যেন প্রধানমন্ত্রীর সম্পদের সভা হচ্ছে ওখানে। প্রেস কনফারেন্স নাই, প্রেস কনফারেন্স ক্যাপ্টাটাই নষ্ট করেছে, প্রেস ক্লাবের সংগঠনই নষ্ট করে দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আমাদের জন্য এটা সবাই আমাদের সাংবাদিক, এই করে কথাগুলো আমি বলছি। আজকে ওই সম্পাদকরা বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেন না, গণতন্ত্র এই প্রশ্নটি করেন না, কেন ভোট দিতে পারছে না সে প্রশ্নটি করেন না, তৈলমর্দন করেন। কোন কোন সম্পাদক বলেন আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ঠিক, এটা সাংবাদিকতা। গণমাধ্যমকে বলা হয় কি সমাজের ওয়াচডগ, অতন্ত্র প্রহরী। সত্যিকার অর্থে আজকে কি সেই ওয়াচডগের ভূমিকা আমরা আছি? আজকে সমালোচকরা এর নাম দিয়েছে পেট ডগ, পোষা কুকুর, অথবা ল্যাব ডগ, যেটা বলে নিয়ে চলেন হাটে। এই অপবাদ আমাদেরকে আজকে বোঝাতে পারে। এই অপবাদ বোঝাতে হবে, ওয়াচ ডগ থাকতে চাই আমরা। ল্যাব ডগ কিন্তু পেট ডগ নয়। সবশেষ বলি, দেশে গণতন্ত্র থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে, গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা চাই, সর্বাগ্রে দরকার গণতন্ত্র। ফ্যাসিবাদকে নিপাত করা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা আসবে না। তাই আজকে আমাদের প্রত্যেকের রক্ষা হওয়া উচিত। সেই গ্রামের কৃষক মজুরি সোনা থেকে শুরু করে আমাদের সর্বশিষ্যে যারা আছেন ব্যবসায়ী বা পেশাজীবীরা, প্রত্যেকের লক্ষ্য একটা হওয়া উচিত। যদি আমরা দেশপ্রেমিক হই,
মুক্ত গণমাধ্যম চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই, আমরা যে গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা বাসযোগ্য দেশ চাই, তাহলে আমাদের এখন প্রধান টার্গেট হওয়া উচিত ফ্যাসিবাদকে তাড়ানো, হাসিনা মুক্ত বাংলাদেশ, না হলে ফ্যাসিবাদ মুক্ত হবে না বাংলাদেশ। সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগ্রণ ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাদের গনি চৌধুরী। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা, কারা নির্যাতিত নেতা জনাব রুহুল আমিন গাজী। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, সাবেক তথ্যমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিকদের মহাসচিব, সম্মিলিত প্রেসিডেন্ট বোর্ডের সদস্য জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল বাশার, এ কে মহসিন, যুগ্ম মহাসচিব বাসির জামান, সহ ঢাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক সম্মানিত উপস্থিত। আপনারা ইতিমধ্যে অনেক মূল্যবান কথা শুনেছেন, বিশেষ করে আমাদের মহাসচিব কাদের গনি চৌধুরী অনেক তথ্যবহুল বক্তব্য আপনাদেরকে দিয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এবার বাংলাদেশে আমাকে একটি ঘটনায় খুব অবাক করেছে। জাতীয় প্রেস ক্লাব গতকাল একটি আলোচনা সভার আয়োজন করেছে। আমি যদি বলি এটি দলীয় আলোচনা সভা, তাহলে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ সেখানে ভিন্ন মত কথা বলার জন্য কাউকে ডাকা হয়েছে তাদের তরুণ বিবাহ উদ্যোগ, এবং সেখানে আমার বোন বুঝতে ভুল করেছে। সেখানে তথ্য প্রতিমন্ত্রী পরিষ্কার ভাষা বলেছেন সর্বশেষ যে সমালোচনার নামে বিরোধিতা করা যাবে না। আরো অনেক উনি কথা বলেছেন। উনি তো তথ্যমন্ত্রী হওয়ার আগেও আমরা ওনাকে চিনি। এবং এই যে জাতীয় প্রেস ক্লাবকে যে দখল করার পরে যে দলীয়করণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে, এর থেকে জাতীয় প্রেস ক্লাব মুক্ত হতে পারেনি। এবং ইনশাআল্লাহ জাতীয় প্রেস ক্লাবে দখল মুক্ত করার জন্য আমাদের যে আন্দোলনের সূচনা করতে হবে, এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। কারণ এইভাবে একটি জাতীয় প্রতিষ্ঠান চলতে পারে না। এখানে বিএনপি সমাবেশ চাইলে, অনুষ্ঠান চাইলে করতে দেওয়া হয় না, এটা করতে দেওয়া না, সেটা করতে দেওয়া। কেন? আপনি কে না দেওয়া? আপনি কে জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠান পরিণত করার জন্য কে অধিকার দিয়েছে? আজকে তাই আমরাও আমাদের সাবেক তথ্যমন্ত্রী, এদেশের মানুষের সাবেক তথ্যমন্ত্রী এবং জনগণের মন্ত্রী এবং পরিচ্ছন্ন মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খানকে আমরা নিয়ে এসেছি। পার্থক্যটা শুধু বোঝার জন্য। প্রিয় সাথীরা, মুক্ত গণমাধ্যম দিবস যখন আমরা আলোচনা করি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, তখন আমাদের বন্ধ, দিলকার বন্ধ, চ্যানেল 1 বন্ধ, ইসলামী টিভি বন্ধ, দিগন্ত টিভি বন্ধ। সাগরণী হত্যাকারীরা আজও ধরা পড়েনি বন্ধুরা। সেই সময় 60 জন সাংবাদিক হত্যার বিচার এখন হয়নি। প্রায় 500 শতাধিক পত্রিকা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন পোর্টাল প্রায় 1000 বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের শিকার কয়েক হাজার বাংলাদেশ বর্তমানে। এই সেদিনও আপনারা শুনেছেন যে বরিশালের একটি অঞ্চলে কিভাবে হত্যা করা। আপনি কোন সরকারি দলের নেতার বিরুদ্ধে, কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে
একটি শব্দ লেখলে আপনি আক্রান্ত স্বীকার করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনাকালীন সময়ে যখন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সকল পত্রিকারই আমাদের বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কি বললেন সংসদ দাঁড়িয়ে, ও যা লেখে লেখুক, আপনাদের কাম চালিয়ে যান। এরপরে আর গণমাধ্যমের অবস্থা থাকে? বলে না। এরপরে কি গণমাধ্যমের অবস্থা থাকে? থাকে না। উনি একটি পলিসি দিয়েছেন, ওনার বাবা যেমন সকল পত্রিকা বন্ধ করে চাকরি রেখেছিলেন সরকারি গণমাধ্যম, উনি সেটা করেননি। উনি এসে ওনার দলীয় লোকদের দিয়ে সমস্ত মিডিয়া তৈরি করেছেন। বন্ধ করার দরকার নেই, আছে। তারপর তো বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, মোটামুটি সাংবাদিকরা নিয়ন্ত্রণ থাকলে হচ্ছে। আজকে সাংবাদিকরা সবচেয়ে ব্যক্তি আর্থিক সংকটে জর্জরিত। সাংবাদিকরা সকল ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় হচ্ছে। বন্ধুগণ, সাংবাদিকরা তার জীবনের নিরাপত্তায় সবসময় শঙ্কিত থাকে, কারণ আপনি সত্য কথা লেখলেই আপনাদের শিকার হবেন। আপনি সত্য কথা লেখলেই আপনি মার খাবেন, আপনার পা ভেঙে দেওয়া হবে, আপনাকে জীবন মূল্য করে দেওয়া হবে, প্রয়োজনে আপনাকে আপনার পরিবার সহ দেশ ছাড়া করা হবে। এমন একটি অবস্থা হয়েছে। আজকে মাহমুদুর রহমান কোথায়? আজকে শফিক রহমান কোথায়? আজকে তার দেশেই থাকতে পারে, দেশ ছাড়া হতে বাধ্য হবে। পত্রিকা বন্ধ, এখানে শেষ নয়, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে? আপনি দেশকে ভালোবাসে, কারণ একটাই, ওই যে সরকার মনে করে তাকে দেশেই রাখা যাবে না, এই জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে যারা তৌফিক হয়েছে, যারা মনে করেছেন এই তোষামত করে করে একটি ভালো হতে থাকবে না, এমন একটি সময় আসবে, এখন তো আমরা মামুরা আমরা তারা ছাড়া আর কেউ নাই। আমি এবং তুমি দামি নির্বাচন দিয়ে একটি সংসদ গঠন করা হয়েছে। জাতীয় পার্টির 11 জন একটা ধার দিয়েছে, মানে এটা কি যেহেতু দিলাম আর কি, তাদের কোনো কথা নাই, সংসদে কোনো বিনোদন নাই, কথা বলার কোনো লোক নাই, সব এক বয়স এক কথা। এরকম সংসদ আর পৃথিবীতে কেউ কোথাও আছে কিনা আমাদের জানতে, আমাদের জানা নাই। আজকে অনেক কথা বলেন। সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কি আসবে, ওনার কিন্তু চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে, নাহলে কথা বলে কেন? আরে আপনি চলে গেলে কি আসবে? কিন্তু জনগণ দেখবে কি আসবে না, আপনারা তো ভাবনা কেন সেটা। আর ওদের কাদের সাথে তো দিন সারাদিন বলেই দিতেছে, কি বলতেছে না বলতেছে, উনি বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতা দিতে যায়, এই সেই কথা। যাই হোক, আমরা সে জায়গায় যেতে চাই না, আমরা যে জায়গায় আসতে চাই। আজকে যদি গণমাধ্যমকে আমরা মুক্ত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা আনতে চাই, তাহলে প্রথম আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে গণমাধ্যম মুক্ত হবে না, এবং গণমাধ্যমের কর্মীরা তারাও স্বাধীন হবে না। বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আজকে স্বাধীন নয়, এবং তারা জানাবে আর্থিক সংকটে অনটনে জর্জরিত। বন্ধুগণ, আজকে চাকরি নিশ্চয়তা নেই, যে কোনো সময় চাকরি কথা চলবে না। গণমাধ্যম কর্মীদের মতো এরকম নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশের কোনো মানুষ নেই। বন্ধুগণ, আজকে কথায় মায়কটা হচ্ছে, সাগরী হত্যাকারী বিচার হচ্ছে না, সাহায্য সাংবাদিক বিচার হচ্ছে না, অন্য পত্রিকাগুলি খোলার কোন ব্যবস্থা নাই। আপনি 4টি পত্রিকা বন্ধ করে, 5 শতাধিক পত্রিকা বন্ধ করে, হাজার হাজার নিউজ ফিডার বন্ধ করে আপনি মুক্ত গণমাধ্যমের কথা বলছেন, হাসতেও কষ্ট লাগে। এটা চলতে পারে না। আমরা 3টি বিষয় কোনো আপোষ করি না: মুক্ত গণমাধ্যম, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এই 3টি বিষয়ে আমরা কথা বলবো। গণতন্ত্র না থাকলে মুক্ত গণমাধ্যম থাকবে না, মুক্ত গণমাধ্যম গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবেই। বন্ধুগণ, আজকে তাই যারা দেশকে ভালোবাসি,
বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই। আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তার বাংলাদেশে ইনশাআল্লাহ গণতন্ত্র মুক্ত হবে। বন্ধুগণ, আপনাদেরকে সকলকে আগামী দিনে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক তথ্যমন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খান, জনাব আব্দুল মঈন খানকে তার বক্তব্য রাখার জন্য জনাব ডক্টর আব্দুল মঈন আমারটা দিয়েছি। Jointly organized BFUJ and DUJ. ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে কিনা? আজকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট এবং ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট তাদের যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। বলা বাহুল্য, আজকে বাংলাদেশের প্রেক্ষিতে এই দিবসটি একটি নতুন গুরুত্ব বহন করছে, যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এখানে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি। এই দিবসটির যে ইতিহাস এবং তাৎপর্য সে সম্বন্ধে খুব সংক্ষেপে একটি দুটি কথা বলবো। 1993 সালে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হবে, সেদিন কিন্তু আসলে দৃষ্টি নিবদ্ধ ছিল আরো অনেক পেছনে, আজকে থেকে 75 বছর আগে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে দলিলটি জাতিসংঘের
এবং যে দলিলে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেই দলিলের আর্টিকেল 19, যেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে, যেখানে কথা বলার স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই আর্টিকেল 19-এর ধারাবাহিকতায় কিন্তু 1993 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে 75 বছর এসে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা তথা কথা বলার স্বাধীনতা, এই সব বিষয় নিয়ে আজকে মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন, বক্তব্য দীর্ঘ করব না, খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। আশা করি আজকের দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য কিন্তু আসলে সরকারের উপরে বর্তায়। সরকারের উপরে বর্তায় এই কারণে যে সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সকল দায় দায়িত্ব কিন্তু জাতিসংঘের দলিলে সরকারের উপরে অর্পণ করা হচ্ছে। তার কারণটি কি? সংবাদপত্রের স্বাধীনতায় বাধা কিন্তু সাধারণ মানুষ দেয় না, বাধা দেয় কিন্তু সরকার। মানুষের কথা বলার স্বাধীনতায় কিন্তু আরেকজন মানুষ বাধা দেয় না, বাধা দেয় সরকার। এবং সেই কারণেই নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সরকার যেন মানুষের কথা বলায় এবং সেই কথা মানুষের কাছে পৌঁছে দেবার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ মাধ্যমের উপরে বিশ্ব মানুষ অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে সরকার যেন কোনো বাধা সৃষ্টি না করে। এটাই হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল কথা। আজকে এই কথাগুলো আমরা কেন বলতে এসেছি এই কারণে বিস্তারিত ব্যাখ্যা আপনারা শুনেছেন। রুহুল আমিন গাজী সাহেব ব্যাখ্যা দিয়েছেন, কাদের গনি সাহেব দিয়েছেন, অন্য বক্তারা দিয়েছেন। আমি সেই কথাগুলো আবার পুনরাবৃত্তি করতে চাই না। আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে এখানে খুব সংক্ষেপে বলতে এসেছি সেটা হচ্ছে এই, যে আপনারা আরো কয়েকশো বছর পিছিয়ে যান এডমন্ড বার্কের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে যেদিন স্বীকৃত হয়েছিল যে সংসদের ভেতরে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারে, এবং সেটা নির্ধারণ করেছিল কারা? সেই ব্রিটিশ রাজতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাজতন্ত্রকে বাধ্য করেছিল যে রাজতন্ত্রকে জবাবদিহিমূলক একটি ব্যবস্থার ভেতরে আনতে হবে, যে জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল, ম্যাগনা কার্টা এসেছিল। এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি, সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন এডমন্ড বার্গ বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট। তার আগে যে তিনটি এস্টেট যেটা সর্বস্বীকৃত ছিল বিলেতে এবং ফ্রান্সে, আমি সেই নামগুলো বলছি: দি কিং, দি নোবিলিটি অ্যান্ড দ্য পিপল। রাজা ছিল শক্তিমান, নোবিলিটি বা পার্লামেন্ট তখন নোবিলিটি দিয়েই তৈরি হতো, সেই নোবিলিটি পার্লামেন্ট এবং জনগণ। এই তিনটির পরে যে চতুর্থ মৌলিক শক্তি এটা সংযোগ করা হয়েছিল, এডমন্ড বার্গ বলেছিল দ্যাট ইজ দ্য ফোর্থ এস্টেট। রাষ্ট্রের, আমাদের বাংলা ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তিনটি স্তম্ভের উপরে একটি উপরিকাঠামো থাকতে পারে না। যদি তিনটি চেয়ারের যদি তিনটি পা থাকে, চতুর্থ পাটি যদি না থাকে, তাহলে কিন্তু সেই চেয়ারটি পড়ে যায়।
সহজ কথায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি, গণমানুষ যাতে বুঝতে পারে যে সংবাদপত্রের শক্তি কোথায়। এবং এখানে এটাও বলা প্রয়োজন যে এমন প্রশ্ন এসেছে যে 1, 2, 3 আমি বলেছি, দ্য কিং, দ্য নোবেলিটি অ্যান্ড দ্য পিপল, তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম। এমন কথা বিশ্বে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নয়, সেটি হচ্ছে প্রথম স্তম্ভ। এবং আমি একটা আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেছিলাম, যে কথাটা আজকে পুনরাবৃত্তি করা প্রয়োজন, সেটা হচ্ছে the media is powerful, the media is more powerful than the state. আমি কথা বলি এবং বিশ্বাস করি যে মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়ে অধিকতর শক্তিশালী। কেন বলছি এই কথা? আমি সেটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। বিকজ the media can do and undo a state itself. অর্থাৎ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে যখন অন্যায় করে, সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে, ভাঙতে পারে। এটাই হচ্ছে আজকের সত্য। এবং আজকের সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে, আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল। এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই। আমার মূল কথাগুলো আমি বলেছি। আমি নির্দিষ্ট উদাহরণে যাব না, যেগুলো আপনারা বিভিন্ন বক্তার মুখে ইতিমধ্যে শুনেছেন। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমরা যেখানে বসে আছি আজকে, আমরা আজকে যেখানে বসে আছি, এটি কিন্তু একটি অবকাঠামো, যে অবকাঠামো কিন্তু আমি যতদূর জানি একটি ব্রিটিশ আমলের তৈরি, মূল ভবনটি। জি, যদিও পরবর্তীতে এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্য কেউ নয়, যাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে সমালোচনা করে। সেই সৈনিকই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে এই প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমার কথা কি সঠিক? তাহলে দেখুন, এক্স্যাক্টলি একজন সৈনিক হয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করতে পারে, তাহলে আওয়ামী লীগ, আওয়ামী তো একটু উর্দু শব্দ, তাই না? বাংলায় বলি জনগণের দল, এই তো সেটাও বাংলা, তো বাংলাও তারা 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 সমালোচনা করে, নিজেদের দাবি করে, অনেক কিছু বলে, নিজেদের দলের নামটাও আজ পর্যন্ত বাংলা করতে পারে না, সে উর্দু নামটি রেখে দিয়েছে। কিছুদিন আগে শুনেছি পাকিস্তান সরকারের প্রশংসা শুনে উল্লসিত হয়ে গেছে, আবার অন্যদের বলে তারা নাকি পাকিস্তানের সঙ্গে আসে। আরে পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে, তাহলে সরকার পাকিস্তানের প্রশংসা শুনে উল্লসিত কেন হয়? এই প্রশ্ন কি দেশে 18 কোটি মানুষ করতে পারে না? তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, আমি সেখানে আজকে যাব না, উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ প্রসঙ্গক্রমে বিষয়টি এসে গিয়েছে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই, যে আজকে সরকার তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা ছিল গণতন্ত্র। এবং আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কি, সেটাকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন? এটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিন্তু গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালন করছে। তো কাজে সেই গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডাইনেও যেতে পারে না, বাঁয়েও যেতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে।
আজকে কথা আমাদের নতুন করে ভাবতে হবে। বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ।